স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে উন্নত দেশগুলোতে পড়তে আসার স্বপ্ন একজন উচ্চবিলাসী শিক্ষার্থীর থাকাটাই স্বাভাবিক। প্রশ্ন হলো স্কলারশিপ কিভাবে অ্যাভেইল করব? আমি আ যদি আমরা জেনারেল গ্রাফের দিকে তাকাই, বাংলাদেশ থেকে বেসিক্যালি আমরা ৩ প্রকারের স্টুডেন্টস দেশের বাইরে আসি। প্রথমত ইন্টারমিডিয়েট শেষ করে ব্যাচেলর করতে আসি। সেকেন্ডলি বাংলাদেশে ব্যাচেলর বা অনার্স শেষ করে মাস্টার্স করতে আসি অথবা পিএইচডির জন্য আসি আমরা। যদি আমি ব্যাচেলরের স্কলারশিপের কথা বলি, দেখুন ব্যাচেলর লেভেলে স্কলারশিপের সংখ্যা সারা পৃথিবীব্যাপী আ এত বেশি না যেটা মাস্টার্স বা পিএইচডিতে আছে। ব্যাচেলরে বেসিক্যালি স্কলারশিপটা ডিপেন্ড করে আপনার একাডেমিক রেজাল্ট এবং আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোরের উপর। তার মানে আপনি আইএলটিএস বা পিটিইতে কেমন স্কোর করেছেন তার উপর। সাথে আপনার একাডেমিক রেজাল্ট। এই ২ টা যদি আপনার আউটস্ট্যান্ডিং থাকে, ধরেন আপনি এসএসসি, এইচএসসিতে জিপিএ আউট অফ 5 এ আপনি 4.5 প্লাস আপনি স্কোর করতে পেরেছেন। পাশাপাশি আইএলটিএস এ আপনি 6 প্লাস তার মানে 6.5 বা 7 পেয়ে গেছেন আপনি। তাহলে আপনি স্কলারশিপের জন্য ডেফিনিটলি এলিজিবল। তবে সেটা হলো পরিমাণটা আসলে এমন আহামরি থাকে না যেটা মাস্টার্স বা পিএইচডি লেভেলে থাকে। দেন যদি কথা বলি মাস্টার্স লেভেলের জন্য, মাস্টার্স লেভেলে পিএইচডির জন্য আমি আমার বাস্তব জীবনে যেটা দেখেছি, দেখেন আমি ২০০৩ সাল থেকে আইএলটিএস স্পোকেন ইংলিশ এই কোর্সগুলি করাই। বাংলাদেশের যতগুলো রিনাউন্ড প্রতিষ্ঠান ছিল, আমি সেগুলিতে ফার্স্ট এই কাজ করেছি, দেন নিজে প্রতিষ্ঠান করেছি, ইউনাইটেড ইংলিশ ওয়ার্ল্ড করেছি, দেন আইএলটিএস টুডে করেছি। তো আমি আমার বাস্তব এক্সপেরিয়েন্স যেটা আমি দেখেছি মাস্টার্স আমার ফিনল্যান্ডে মাস্টার্স পাওয়ার ক্ষেত্রে এবং আলহামদুলিল্লাহ পিএইচডি অ্যাভেইল করার ক্ষেত্রে আমার মাস্টার্সের ক্ষেত্রে আমি ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলা, এটা হলো একটা রিসার্চ ইউনিভার্সিটি ফিনল্যান্ডের। সেখানে আমি মাস্টার্স করছি এডুকেশনাল সায়েন্সেস এর উপর। আমার মাস্টার্সটা পেতেও আমার কিন্তু আপনার অ্যাজ ইউজুয়াল যে ব্যাপারগুলো যেমন ধরেন আইএলটিএস স্কোর জমা দিতে হয়েছে। আমার বাংলাদেশী যে একাডেমিক সার্টিফিকেটস গুলো সেগুলি সাবমিট করতে হয়েছে। পাশাপাশি আমার যে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য যেই ব্যাপারটা উনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হলো আমার জব এক্সপেরিয়েন্স অ্যাকর্ডিং টু মাই রেলেভেন্ট ফিল্ড। আমার যে আমি ধরেন পড়ালেখা করছি বাংলাদেশে, ইএলটিতে আমি মাস্টার্স করেছি বা বাংলাদেশে আমি ব্যাচেলরও করেছি ইংলিশের উপর। দেন আমার যে ফিল্ডটা ছিল, সেটা ছিল আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর। সো দেখুন আমার পড়ালেখা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, পাশাপাশি আমার জব এক্সপেরিয়েন্সটাও ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর। এই ফ্যাক্টস গুলো আমাকে যখন আমার এখানে ফিনল্যান্ডে যখন মাস্টার্সে আমার ইউনিভার্সিটি আমাকে কয়েকটা ইন্টারভিউ নিয়েছে। তারা আমার এসে রাইটিং দেখেছে। আমি তাদেরকে একটা ড্রাফট আমার প্রপোজাল বা আমার থিসিস কেমন কি হতে পারে এটা আমি লিখে জমা দিয়েছি। তো সবকিছু মিলিয়ে তারা আমাকে মেইনলি জাজ করেছে যে না, ওকে আমরা আ কোয়ালিফাই করতে পারি আমাদের মাস্টার্সের জন্য এবং আমাদের স্কলারশিপের জন্য। তো সেখানে আমার কাছে যেটা ফিল হয়েছে যে আমার এক্সপেরিয়েন্সটাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে। আবার এই এক্সপেরিয়েন্সটা এমন না যে আমি শুধু বললাম আর হয়ে গেল। তারা যখন আমাকে আমার so far I can remember there were at least 5 professors in the selection board. আমার যখন ফিনল্যান্ডের রিসার্চ ইউনিভার্সিটিতে আমার ইন্টারভিউটা ছিল আপনার মাইক্রোসফট মিটে। সেখানে এট লিস্ট ৫ জন ৫ জন আপনার প্রফেসরস বা লেকচারার্স যারাই হোক আমার ফ্যাকাল্টি ছিল। তারা আমাকে ৫ জন ৫ টা অ্যাঙ্গেলে কোয়েশ্চেনস করেছে। আমার এক্সপেরিয়েন্স রিলেটেড এবং আমার প্রিভিয়াস স্টাডি অ্যান্ড দেন আমি যে সাবজেক্টে পড়তে যাচ্ছি এই সাবজেক্টের উপর ভিত্তি করে। সো তারা সেখান থেকে মূলত আমাকে সিলেক্ট করেছে যে না, ওকে নেয়া যেতে পারে। আ তো আমি মাস্টার্সের ক্ষেত্রে যেটা তাহলে আপনাকে ইন শর্ট বলব, আপনার একাডেমিক সার্টিফিকেট লাইক আপনার ব্যাচেলর বা আপনি মাস্টার্সও যদি অলরেডি করে থাকেন, ওইটার আপনার সার্টিফিকেশন, পাশাপাশি IELTS এ 6.5 অ্যাভাব যদি 7 বা 7.5 থাকে সেটা তো ডেফিনিটলি আপনার জন্য এক্সট্রা ব্লেসিং। পাশাপাশি হলো আপনি ব্যাচেলর মাস্টার্সের পরে যেই সময়টাতে আপনি আপনার রিলেভেন্ট ফিল্ডে জব করেছেন বা এই রিলেটেড কোনো প্রজেক্টে কাজ করেছেন সেটা হলো আপনার স্কলারশিপের জন্য আমি বলব যে মানে ক্রুশাল ফ্যাক্ট। দেন যদি পিএইচডির কথা বলি, দেখুন আমি একটু বলে নেই। আমি কোনো মানে যেই আপনাদের সাথে আমার জার্নিটা শেয়ার করছি বা যেই স্কলারশিপের পাথওয়েজ গুলো শেয়ার করছি, এগুলো কিন্তু আমি কোনো আপনার মানে জার্নাল বা কোনো স্ট্যাটিস্টিকস থেকে বলছি না। এগুলি আমি আমার সাথে যা ঘটেছে, আমি সেই এক্সপেরিয়েন্সেস গুলি আপনাদের সাথে শুধু শেয়ার করছি। সো আমার পিএইচডিতে আমি যেটা দেখেছি, জানেন আমি মাত্র নিউজিল্যান্ডের ২ টা প্রফেসরকে আমি মেইল করেছি। ২ জন প্রফেসর।
একজন প্রফেসর ছিল আমি যে ইউনিভার্সিটি অফ ক্যান্টারবরি, ওই ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেডকে করেছি, আরেকজন ছিল ওখানকার একজন প্রফেসর। তো আমি ১ম যাকে ইমেইল করেছি তিনি বলল যে, "দেখো মোহাম্মদ, আমার আ আ বা আমার তোমার যে ফিল্ড, এই ফিল্ডে আমার এখন আমি কোনো ফান্ড নেই বা এই ফিল্ডটাতে আমি এখন কাজ করছি না। তবে আমারই একজন কলিগ, সে এই ডিপার্টমেন্টের হেড, সে এই ফিল্ডে কাজ করছে। তিনি আমাকে রেফার করেছেন আমার এখনকার যে সুপারভাইজার ওনাকে।" তো উনি আমার সব দেখার পর সাথে, সাথে আমাকে মানে সব মিলিয়ে আমার সর্বোচ্চ হয়তো আপনার ১ মাস থেকে ১.৫ মাস সময় লেগেছে। তিনি আমাকে আপনার এট লিস্ট ৩ টা থেকে ৪ টা আমার সাথে ইন্টারভিউস ছিল অনলাইনে। দেন আমার প্রপোজালস দেখেছেন। আমাকে আপনার এসে রাইটিং করতে দিয়েছেন। তো সেই ইন্টারভিউতে আমি যেটা দেখেছি, উনি আমাকে বারবারই আসলে বিভিন্ন আ ওয়েজ এ আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলস এ কোয়েশ্চেনস করেছে এবং সবগুলি কোয়েশ্চেনসই আমি আনসার দিয়েছি আমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স থেকে। তো সেখানেও আমার কাছে যেটা মনে হয়েছে যে পিএইচডির ক্ষেত্রে যে আপনার যদি আ মাস্টার্স থাকে, আপনার ব্যাচেলর তো আছেই। সাথে যদি আপনার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স থাকে এবং সেই এক্সপেরিয়েন্সটাকে আপনি যদি আপনার এসওপি তে বা আপনার যখন ইন্টারভিউজ হয় সেখানে যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করতে পারেন, সাথে যদি আপনার যদি কোনো থিসিস অথবা কোনো প্রজেক্ট বা কোনো পাবলিকেশন থাকে, এই ব্যাপারগুলোর যেকোনো একটা, তাহলে আমার মনে হয় না পিএইচডি পেতে আপনার এত বেশি বেগ পোহাতে হবে। তো আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো, সেটা হলো আমরা আসলে নিজের একটু চেষ্টা করতে জানি না। যে অনেকজনই আমাকে নক দিচ্ছেন কিভাবে কি করতে পারি? ভাই দেখুন, এই ব্যাপারগুলো হলো সম্পূর্ণ নিজের কাছে। আমি হয়তো আমার IELTS প্রাইভেট ব্যাচে যারা জয়েন করে, তাদেরকে আমি আমার গাইডলাইনস গুলো বা আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা আমার সাথে ঘটেছে, সেই তথ্যগুলো আমি শেয়ার করি। তবে এই তথ্যগুলোর জন্য আবার আপনারা অনেকজনই আমার কাছে ফোন দিচ্ছেন, আমাকে আপনারা মেসেজ দিচ্ছেন আপনাকে আমি বলার জন্য। দেখুন, আমি একজন প্রফেশনাল মানুষ। আপনি যদি আমাকে রিচ করতে চান, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার IELTS প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। আর আমার IELTS প্রাইভেট ব্যাচে আমি মাত্র ১৫ জন স্টুডেন্টস নেই। যেহেতু আপনাদেরকে আমি একটা ভালো সার্ভিস দেব, এইজন্য আমি প্রমিসড। ১৫ জন স্টুডেন্ট, এইজন্য আমি ফিটা একটু বেশি নেই। ১৫ জন স্টুডেন্ট, সাথে হলো আপনার যতক্ষণ না ভালো স্কোর করবেন, আমি ক্লাস এবং মক টেস্টগুলো আমি নিজে ক্লাস করাবো। আমি নিজে আপনার মক টেস্ট নেবো। আমি আপনাকে ফিডব্যাক দেবো যে কোথায় আপনার আ যে ড্রব্যাকস গুলো, উইকনেসেস গুলো আছে এবং এগুলি আপনি ওভারকাম করার জন্য সেখানে আপনি কি, কি রিপ্লেসমেন্ট করতে পারেন। এই জিনিসগুলি আমি আমার IELTS প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে সবসময় করে আসছি। সো আমি আপনাকে যেটা বলব, আপনি যদি আমার IELTS প্রাইভেট ব্যাচে জয়েন করেন, আমি আপনাকে IELTS এর বেস্ট প্রিপারেশন, পাশাপাশি আপনার প্রোফাইল, আপনার ড্রিম, আপনার ডেডিকেশন সবকিছুর সাথে অ্যালাইন করে আমি আপনাকে ডেফিনিটলি একটা বেস্ট সাজেশন দিতে পারব। দেখুন, আমি যদি ফ্রিলি সবাইকে দিতে পারি, তো আমার IELTS প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হলে আমি উনাকে কেন দেব না? তো আমি জুনের ৭ তারিখ, তার মানে আগামী রবিবার, আমি একটা নিউ ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। ক্লাসটা হবে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে 10:30। আ বা সপ্তাহে ৩ দিন ক্লাস করাবো আমি। আর বাকি ৩ দিন প্র্যাকটিস সেশন থাকে। প্র্যাকটিস সেশনে আমি আমার অবজারভেশন এ রাখি যে আপনাদেরকে প্র্যাকটিস গুলো কেমন করছেন কি না করছেন। পাশাপাশি যারা ইংলিশে ফাউন্ডেশন দুর্বল মনে করছেন, তাদের জন্য আমি আরেকটা ব্যাচ দিচ্ছি আপনার জুনের ৮ তারিখে। বা সেটা হলো আপনার সোমবার, নেক্সট উইক সোমবারে। ওই ব্যাচে আমি মাত্র ১৫ জন স্টুডেন্ট নিয়ে থাকি। তবে আমি একটা কথা বলে রাখি, আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমি আপনাকে ট্রান্সলেশন বা গ্রামার রুলস মুখস্থ করানো সেটা না। ইংলিশ ফাউন্ডেশন হলো IELTS বা PTE তে যতগুলো মেজর কনটেন্টস আছে, সে কনটেন্টস গুলোর প্রাইমারি লেভেলটা, ফাউন্ডেশন লেভেলটাই মূলত আমার ফাউন্ডেশন কোর্সে করাই থাকি আমি। কারণ আমি জানি বাংলাদেশে যারা বা স্পোকেন ইংলিশ বা ফাউন্ডেশন কোর্স করে, ওদের মেজরিটি ড্রিম থাকে তারা IELTS বা PTE করবে। তো এইজন্যই আমি আমার কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি, সে যেন IELTS এর ধরুন রিডিং বলেন, রাইটিং বলেন, লিসেনিং বলেন, স্পিকিং বলেন, সেখানে যতগুলো লেসনস আছে বা যতগুলো কোয়েশ্চেন টাইপস আছে, এগুলোর উপর ভিত্তি করে আমি তাকে আগে থেকেই ওয়েল অফ বানাই দেই যেন সে ডিরেক্টলি IELTS এ গিয়ে ভালো করতে পারে। সো বলা যেতে পারে আপনি আপনার ফাউন্ডেশন কোর্স, আপনার IELTS প্রিপারেশন প্লাস আপনার স্কলারশিপ সহ বাইরের জার্নি, সবকিছুতে আমি আপনাকে ডেফিনিটলি সাপোর্ট করতে পারবো। আ যারা ইন্টারেস্টেড তারা আমাকে নক করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসে এবং সফলতায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।